নমস্কার। আজকের এই জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের আজকের শিক্ষক, আর চলো আজকে আমরা একসাথে মিলে আমাদের স্নায়ুতন্ত্রের এক অসাধারণ জগতে ডুব দিই। সত্যি বলতে আজকের টপিকটা নিয়ে আমি কিন্তু বেশ এক্সাইটেড। তাহলে চট করে দেখে নিয়ে আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। সবার আগে আমরা জানব স্নায়ুতন্ত্রের মূল এককটা কি। তারপর আমরা একটা নিউরনের গঠন দেখব আর ফোকাস করব এর কোষদেহ বা সেল বডির ওপর। এরপরেই আসছে একটা দারুণ প্রশ্ন, সেটার উত্তর আমরা খুঁজব, আর সবশেষে যা কিছু শিখলাম সেটার একটা কুইক সামারি করে নেব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই যে এত জটিল একটা বিষয়, এটাকে খুব সহজে বোঝার জন্য আমরা প্রথমে একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করব। কেমন? আচ্ছা, ধরো একটা লম্বা ট্রেন। একটু ভাবো তো, এই ট্রেনটা আসলে কি দিয়ে তৈরি? ঠিক তাই, অনেকগুলো ছোট ছোট বগি বা কোচ, তাই না? একটা আরেকটার সাথে জুড়ে জুড়ে পুরো ট্রেনটা তৈরি হয়। আর এই সবগুলো বগি যখন একসাথে ঠিকঠাক কাজ করে, শুধু তখনই কিন্তু পুরো ট্রেনটা চলতে পারে। ঠিক বললাম তো? এইখান থেকেই কিন্তু আমরা আমাদের আজকের টপিকের সাথে একটা দারুণ মিল খুঁজে পাব। দেখো, ঠিক যেভাবে একটা কোচ হলো পুরো ট্রেনটার একটা ইউনিট বা একক, ঠিক সেই রকমভাবেই নিউরন হলো আমাদের বিশাল স্নায়ুতন্ত্রের মূল ভিত্তি বা একক। তাহলে যদি বইয়ের ভাষায় বলি, নিউরন বা স্নায়ুকোষের সংজ্ঞাটা কি দাঁড়ালো? নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত আর কার্যগত একক। ব্যাপারটা কি? সোজা কথায় এই নিউরনগুলো একটার পর একটা জুড়ে আমাদের পুরো নার্ভাস সিস্টেমটা তৈরি করে, মানে গঠনটা তৈরি করে। আবার ধরো মশা কামড়ালো, সেই সিগন্যালটা ব্রেনে পাঠানো বা তাতে সাড়া দেওয়ার মতো জরুরি কাজগুলো, মানে ফাংশনগুলো কিন্তু এই নিউরনই করে। তো নিউরন কি সেটা তো আমরা বুঝে গেলাম। এবার তাহলে চলো দেখি এই নিউরন জিনিসটা আসলে দেখতে কেমন, এর গঠনটা ঠিক কী রকম। দেখো, একটা নিউরনের মূলত দুটো মেন পার্ট থাকে। একটা হলো কোষ দেহ বা সেল বডি, আর অন্যটা হলো এর থেকে বেরিয়ে থাকা কিছু শাখা প্রশাখা বা প্রবর্ধক। তবে আজকের আলোচনায় আমরা কিন্তু শুধু প্রথম অংশটা নিয়েই কথা বলবো, মানে কোষ দেহ নিয়ে। চলো এবার সরাসরি কোষদেহের ভেতরে ঢুকে পড়া যাক। এটাকে তুমি বলতে পারো নিউরনের হেডকোয়ার্টার বা কন্ট্রোল সেন্টার। মানে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর নির্দেশ কিন্তু এখান থেকেই আসে। আচ্ছা, এই কোষদেহের কিন্তু আরও কয়েকটা সায়েন্টিফিক নাম আছে, যেমন ধরো সোমা, সেন্ট্রন বা পেরিক্যারিয়ন। এই নামগুলো একটু মাথায় রেখো, কারণ অন্য কোনো বই পড়তে গিয়ে বা প্রশ্নপত্রে হঠাৎ করে এই নামগুলো চলে আসতে পারে। পুরো কোষ দেহটা, মানে সেল বডিটা, একটা মেমব্রেন বা পর্দা দিয়ে ঢাকা থাকে। আর এর ভেতরে আছে জেলির মতো একটা তরল। এটাকে কি বলে জানো? যেহেতু এটা নিউরনের সাইটোপ্লাজম, তাই এর একটা স্পেশাল নাম আছে, নিউরোপ্লাজম। আর যত সব দরকারি অঙ্গাণু, সেগুলো এই নিউরোপ্লাজমের মধ্যেই ভেসে বেড়াচ্ছে। এই নিউরোপ্লাজমের ভেতরে সবচেয়ে বড় আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা চোখে পড়বে, সেটা হলো নিউক্লিয়াস, একদম সেন্টারে। এটাকে তো আমরা কোষের ব্রেন বলতেই পারি, কারণ সব কাজকর্ম তো এই নিউক্লিয়াসই কন্ট্রোল করে। অবশ্য নিউক্লিয়াস একা নয়, এর সাথে মাইটোকন্ড্রিয়া, গলগি বডির মতো আরও কিছু খুব জরুরি কোষ অঙ্গাণুও আছে। আর আমি আশা করছি একটা সাধারণ কোষে এদের কাজ কি, সেটা তোমরা অলরেডি জানো। এবার একটা স্পেশাল জিনিসের কথা বলি। নিউরোপ্লাজমের মধ্যে না কিছু ছোট ছোট দানার মতো জিনিস দেখা যায়। এদের একটা বিশেষ নাম আছে, নিজল দানা। আর এদের কাজটাও খুব ইম্পর্ট্যান্ট। এরা নিউরনের জন্য দরকারি প্রোটিন তৈরি করে। সবশেষে কোষদেহের ভেতরে আমরা আরও একটা খুব জরুরি অঙ্গাণু পাই, এর নাম হলো সেন্ট্রোজোম। এই নামটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমাদের পরের সেকশনে এটা খুব কাজে লাগবে। বেশ, আমরা তো কোষদেহের ভেতরটা দেখে নিলাম। এবার চলো একটা ডিটেকটিভের মতো একটা রহস্যের সমাধান করা যাক। নিউরন নিয়ে একটা খুব কমন কিন্তু ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন আছে, আমরা এখন সেটারই উত্তর খুঁজব। প্রশ্নটা খুবই সহজ, নিউরন বিভাজিত হয় না কেন? মানে আমাদের শরীরের অন্যান্য কোষের মতো এরা সংখ্যায় বাড়ে না কেন? এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন, তাই না? চলো এর উত্তরটা আমরা স্টেপ বাই স্টেপ খুঁজে বের করি। আচ্ছা, কোষ বিভাজন বা সেল ডিভিশন চ্যাপ্টারটা একটু মনে করার চেষ্টা করো তো। আমরা কি পড়েছিলাম? সেল ডিভিশনের জন্য কোন অঙ্গাণুটা মাস্ট লাগে? একদম ঠিক, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম ছাড়া সেল ডিভিশন হতেই পারে না, তাই তো? আর ঠিক এখানেই কিন্তু আমাদের রহস্যের সমাধান লুকিয়ে আছে। একটা ম্যাচিওর নিউরনের ভেতরে সেন্ট্রোজোমটা ইনঅ্যাক্টিভ থাকে, মানে নিষ্ক্রিয়। সোজা কথায় ওটা ঘুমিয়ে থাকে, কোনো কাজ করে না। তাহলে দেখো, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল। পয়েন্ট 1, সেল ডিভিশনের জন্য একটা অ্যাক্টিভ সেন্ট্রোজোম দরকার। পয়েন্ট 2, নিউরনের সেন্ট্রোজোমটা ইনঅ্যাক্টিভ। সুতরাং ফাইনাল পয়েন্ট, নিউরন বিভাজিত হতে পারে না। কি একদম সোজা না ব্যাপারটা? আশা করি এই রহস্যের সমাধানটা সবাই বুঝতে পেরেছ।
চলো তাহলে আজকের ক্লাসটা শেষ করার আগে যা যা শিখলাম তার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো একবার কুইক রিভিশন করে নিই, তাহলে মনে রাখতে খুব সুবিধা হবে। তাহলে আজকে আমরা কি জানলাম? 1. নিউরন হলো আমাদের নার্ভাস সিস্টেমের বেসিক ইউনিট। 2. এর সেল বডির ভেতরে নিউক্লিয়াস, নিউরোপ্লাজম আর নিজেল দানার মতো জিনিস থাকে। আর 3. সবচেয়ে বড় যে পয়েন্টটা আমরা শিখলাম সেটা হলো নিউরনের সেন্ট্রোজোম ইনঅ্যাক্টিভ, আর ঠিক এই কারণেই নিউরন বিভাজিত হয় না। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো, কোষদেহের মধ্যে তো মেসেজ তৈরি করার সব ব্যবস্থা আছে, কিন্তু এই মেসেজটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে? নিউরন এটাকে পাঠায় কিভাবে? এই ইন্টারেস্টিং প্রশ্নটার উত্তর নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের ক্লাসে। তখন আমরা নিউরনের প্রবর্ধকগুলো নিয়ে জানব। আজকের ক্লাসে এত মন দিয়ে শোনার জন্য আর আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আজকের আলোচনাটা ভালো লেগে থাকে আর এরকম আরও ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ক্লাসে।